আর আমাদের এখানে রিক্সা চালিয়ে খায়, মোট বয়ে খায়, কি অটো চালায়, টোটো চালায়, বিড়ি বেঁধে খায়, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে। এই যত ধরনের শ্রমজীবী মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ যাদের নাম ভোটার লিস্টে উঠেছে, তাদেরও একটা ভোট। এই সব রাজনৈতিক মতামত প্রকাশের সমান অধিকারটা আমাদের সংবিধান স্বীকার করে নিয়েছে। আমরা ইতিপূর্বে 17 বার আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি লোকসভায় সরকার তৈরি করার জন্য। এবার 18 বারের সরকার তৈরি করার জন্য আমরা ভোটাধিকার প্রয়োগ করব এই বিশাল দেশে। আমাদের এই বসিরহাট কেন্দ্রে আমরা প্রায় আমরা প্রায় 18 লক্ষ মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করব এই 1 জুন। এবং আমাদের মধ্যে যার যে প্রার্থী, যে জোটের প্রার্থী বেশি ভোট পাবেন, তিনি এই বসিরহাট কেন্দ্রের প্রতিনিধিত্ব করবেন আগামী 5 বছরের জন্য। অনুরূপভাবে গোটা দেশের 543টা কেন্দ্র থেকে যারা নির্বাচিত হবেন, তার মধ্যে প্রায় 2টো জোটের মধ্যে নির্বাচন হচ্ছে। আপনারা জানেন যে বিজেপি এবং তার সঙ্গে সাথে থাকা 2-1টা দল, আর একদিকে হচ্ছে এই ইন্ডিয়া জোট। কংগ্রেসের নেতৃত্বে প্রায় 27-28টা দল যারা বিজেপি বিরোধী, তারা আরেকটা জোটে থেকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমরা মনে করি এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। স্বাধীনতার সময়ে ইংরেজকে তাড়ানোর জন্যে, ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে তাড়ানোর জন্যে প্রায় সব দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একটা প্ল্যাটফর্মে সামিল হয়েছিল। ভোটটা হয়েছিল বা সেই জোটটা হয়েছিল, কারা স্বাধীনতা চান তারা একসাথে থাকুন, আর কারা দেশ স্বাধীন পরাধীন থাকুক চান তারাই আলাদা থাকুন। এই ধরনের ভাগাভাগি হয়ে গিয়েছিল গোটা দেশের মানুষ। আমরা সেদিন দেখেছিলাম আজকে যারা বামপন্থী, সমাজবাদী পার্টি, ফরওয়ার্ড ব্লক, যত রাজনৈতিক দল আছে কংগ্রেস সহ, তারা কংগ্রেস নামক প্ল্যাটফর্মে তারা মিলিত হয়েছিল মূলধারার স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করার জন্য। আর এই বিজেপি, এই দলটার কেউ ছিল না সেই প্ল্যাটফর্মে। এই বিজেপি নামক দলটা, তারা কিন্তু এই প্ল্যাটফর্মের বাইরে ছিল। স্বাধীনতা আন্দোলনে তারা অংশগ্রহণ করেনি। এইবার দেশ স্বাধীন হলো, তারপরে সবাই প্রায় কংগ্রেস ভেঙে যে যার দল তৈরি করলো, সেই অনুযায়ী আমরা রাজনীতি করছি। এবং এই লোকসভা নির্বাচন মানেটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ দেশের সরকার তৈরি হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে। গোটা দেশ কিভাবে চলবে, দেশের কৃষিনীতি কি হবে, দেশের শিল্পনীতি কি হবে, দেশের শিক্ষানীতি কি হবে, দেশের বিদেশ নীতি কি হবে, দেশের নিরাপত্তার কি হবে, দেশে চাকরি বাকরির কি হবে, জিনিসপত্রের দরদামের কি হবে, এই সব নীতি নির্ধারণ করবে ওই কেন্দ্রের যে মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভা। আমরা দেখলাম যে এখানে এবার মোদিজি তিনি বলছেন যে আমি সরকার তৈরি করব, কিন্তু আমি যে কথাটা আপনাদের কাছে খুব সবিনয়ে বলতে চাই, দেশে বিজেপি আর আসছে না, বিজেপি হারছে। বিজেপির কোনো সম্ভাবনা নেই, জেতার কোনো সম্ভাবনা নেই। আরেকটা দল আমাদের রাজ্যে, যিনি কোনো জোটে নেই, মানে তিনি কারোর সাথে মেলামেশা না করে একা লড়াই করছেন, তিনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন। এতদিন তিনি বলছিলেন একা লড়বেন, তিনি ইন্ডিয়া জোটে যাবেন না, আর এখন বলছেন আমি তো ইন্ডিয়া জোট তৈরি করেছি। এবং তিনিও বুঝেছেন যে বিজেপি আর ক্ষমতায় আসছে না,
তাই তিনি ইট পাতাচ্ছেন, এখনই ইট পাতানো শুরু করে দিয়েছেন, ইন্ডিয়া জোটে যেতে হবে। অথচ তিনি এখানে ইন্ডিয়া জোটকে হারানোর চেষ্টা করছেন। তাহলে ইন্ডিয়া জোটকে হারানোর চেষ্টা করছেন, কংগ্রেসকে হারানোর চেষ্টা করছেন, বাম কংগ্রেস জোটকে হারানোর চেষ্টা করছেন। কিন্তু আপনারা জানেন যে আমাদের এই দেশে বিজেপি বিরোধী কোন শক্তি দানা বাঁধবে না দিল্লিতে কংগ্রেসকে বাদ দিয়ে। এই সত্যটা, এই বাস্তবতাটা আমরা বামপন্থীরা মেনে নিয়েছি, আর কংগ্রেসের যারা নেতৃত্ব তারাও এটা মেনে নিয়েছেন যে পশ্চিম বাংলায় বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী কোন শক্তি দানা বাঁধবে না বামপন্থীদের বাদ দিয়ে। তাই পশ্চিম বাংলায় বাম কংগ্রেসের জোট আর গোটা ভারতবর্ষের এই ইন্ডিয়া জোট, এই দুই জোটের নেতৃত্বে পশ্চিম বাংলায় ভোট হচ্ছে একটা জোট, আর গোটা দেশে ভোট হচ্ছে ওই ইন্ডিয়া জোটের নেতৃত্বে। এবং এবার ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে। যতই বলুন মমতা ব্যানার্জি তিনি বিজেপির বিরুদ্ধে লড়বেন, আচ্ছা আপনারা একটুখানি ভালো করে হিসেব করে বলুন তো, মমতা ব্যানার্জি এখন জাতীয় দলের মর্যাদা হারিয়েছেন, তিনি রাজ্য দলের স্বীকৃতি এখন তার আছে। পশ্চিম বাংলার বাইরে কোনো জায়গায় তার প্রায় কোনো লোকজন নেই। ওই ভোটারলি ত্রিপুরায় যান ভোট কাটতে, ভোটারলে মণিপুরে যান ভোট কাটতে, যাতে কংগ্রেস জিততে না পারে, বিজেপি সুবিধা হয়, যে তার সুবিধে করে দেওয়ার জন্যে তিনি দুই এক জায়গায় গিয়ে সিকিমে যান, দুটো একটা ক্যান্ডিডেট দেন। এবারও দুই এক জায়গায় ক্যান্ডিডেট দিয়েছেন, ইউপিতে টিউপিতে, এইসব করে বেড়ান বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য। একটা প্রশ্ন করুন, স্বাধীনতার পরে 30 বছর কংগ্রেসের সরকার ছিল, এই রাজ্যে বিজেপি জায়গা পায়নি। তখন বিজেপির নাম ছিল জনসংঘ, সেই জনসংঘ 2-3টে এমএলএ ছিল, এমপি পায়নি একটাও কোনোদিন। আমরা ক্ষমতায় ছিলাম, 34 বছর বামফ্রন্ট ছিল, সেই 34 বছরে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল প্রথম 3টে এমপি পায়। ওই দমদমের তপন শিকদার, জুলু বাবু, ওই যে নদিয়ার, এরকম 3টে আসনে বিজেপি প্রথম ঢোকে, তারপরে আবার হারে বিজেপি। আর এই মমতার রাজত্বে 18টা এমপি নিয়ে নিয়েছে, 70-77টা এমএলএ নিয়েছে। মমতার এই সুযোগ করে দিয়েছে বিজেপিকে। তাই কমরেড জ্যোতি বসু বলতেন, মমতা আমাদের বামফ্রন্ট সরকারকে গালাগাল দেয়, মমতা আমাদের সরিয়ে ক্ষমতায় আসতে চায়, এটা মমতার কোনো অপরাধ না গণতন্ত্রে। বিরোধী দল হিসাবে সরকারি দলকে সরিয়ে সরকারে আসার চেষ্টা করা, এটা কোনো অপরাধ না। মমতার অপরাধ যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে বিজেপির মতো একটা খতরনাক, সর্বনাশা, দানবীয় শক্তিকে পশ্চিম বাংলাতে তাকে জায়গা করে দিয়েছে মমতা। এটাই হচ্ছে মমতার আর এখনো পর্যন্ত সে বলে যাচ্ছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব। ও লড়তে পারে? 22টা আসন আছে ওর গতবারের ভোটে। আমি যদি যুক্তিতর্কের খাতিরে ধরে নেই, এবারে ও 22টাই পাবে, কি তার চেয়ে 2-4টে বেশি পাবে, তার চেয়ে 2-4টে বেশি পাবে। আচ্ছা, তা দিয়ে ও দিল্লিতে গিয়ে সরকার তৈরি করবে? ও বিজেপির বিরুদ্ধে লড়বে? ওর সেই বিশ্বাসযোগ্যতা আছে? ও দলের লোক কে কখন কোথায় যাচ্ছে? বিজেপি আর তৃণমূলের মধ্যে যে আয়ারাম গয়ারাম চলছে, এবারে যা প্রার্থী করেছে তার মধ্যে বিজেপির লোক কতগুলো রয়েছে? বিজেপির যে নেতা, বিরোধী দল নেতা, সে তো মমতার সৃষ্টি, একটা সার্কাস পার্টি। বলছে
নন্দীগ্রামের ষড়যন্ত্র আগে বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিল যে নন্দীগ্রামের গণহত্যা নাকি বুদ্ধদেব ভট্টাচার্য করেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার করেছে। আর এখন যখন ওই শুভেন্দু বেরিয়ে গেছে তখন বলছে ওই শুভেন্দু আর শুভেন্দুর বাবা যে অধিকারী, সেই দুই অধিকারীরা মিলে ওখানে হচ্ছে এই গণহত্যা করেছে, ওরাই ষড়যন্ত্রকারী। তা সেই ষড়যন্ত্রের লাভ তো তুমি ঘরে তুলেছ, তুমি সেই ষড়যন্ত্রের বৃহত্তর অংশীদার, তুমি ক্ষমা চাও, সেটা চাইবে না। আসলে মমতা একটা কাজই করতে চায়, বাম কংগ্রেস যাতে এখানে শক্তিশালী না হয়। বিজেপি আসুক, আমি আবার মিশে যাব বিজেপির সাথে। কিন্তু আর বিজেপিও চায় যে আমি যদি না আসতে পারি তাহলে মমতা থাকুক, কিন্তু বাম কংগ্রেস যেন না আসতে পারে। এই হচ্ছে বোঝাপড়ার ভিত্তিতে তারা চালিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, বিজেপির নাকি বলছে অমৃতকাল চলছে, এখন অমৃতকাল। বিজেপির প্রধানমন্ত্রী বলছে মোদি কা গ্যারান্টি, আর কিছু লোক বলছে আমরা মোদিকেই ভোট দেবো, জয় শ্রীরাম। এই যে হিন্দুরা বলছেন হিন্দুর রাষ্ট্র হবে, খুশি হচ্ছেন অনেকে। আচ্ছা মোদি বা যেই যাই বলুক না কেন, কেউ বলছে হিন্দু বিপন্ন, কেউ বলছে মুসলমান বিপন্ন, কেউ বলছে ধর্ম বিপন্ন, এইসব নানান কথা বলছে। আমি বলছি হিন্দু বিপন্ন না, মুসলমান বিপন্ন না, ধর্ম বিপন্ন না, বিপন্ন দেশের 90 জন মানুষ, 90 জন মানুষ। সেই 90 জনের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, আদিবাসী আছে, তফসিলি আছে, এরকম সব মানুষ আছে, বেকার আছে, মহিলারা আছে, ছাত্র আছে, কৃষক আছে, শ্রমিক আছে, এ সবাই মোদির রাজত্বে। ওই যে কথাটা হচ্ছিল না, এখানে একটা কথা হচ্ছিল, বলে না খাউঙ্গা আর না খানে দুঙ্গা, এইসব স্লোগান দিচ্ছে। জিজ্ঞাসা করুন বিজেপি বন্ধুদের যারা ভোট করে বেড়াচ্ছেন, 1 লিটার পেট্রোল 1 লিটার ডিজেল স্বাধীনতার সময়ের পর থেকে 67 বছর পর 2014 সালে যখন মোদি ক্ষমতায় এসেছে তখন 1 লিটার ডিজেলের দাম ছিল 55 টাকা, আর এই 10 বছরে 40 টাকা বাড়িয়ে 95 টাকা করেছো তুমি। তাহলে 67 বছরে হয়েছে 40, আর 10 বছরে বাড়িয়েছো তুমি মানে প্রায় 55 টাকা। পেট্রোল কত ছিল, কত হয়েছে? রান্নার গ্যাস স্বাধীনতার পর থেকে মোদি যখন ক্ষমতায় ছিল এলো, তার আগে দাম হয়েছে 430-35 টাকা, আর 10 বছরে তার দাম হয়ে গেল 1135 টাকা পার সিলিন্ডার। 700 টাকা করে দাম বেড়ে গেল। আর ভোটের আগে হঠাৎ করে 300 কমিয়ে দিলে, প্রথমে 200 কমালে, তারপরে আর 100 কমিয়ে 800 কত টাকা চলছে এখন। জিজ্ঞাসা করবেন না এই বিগত 3 বছর ধরে কেন তাহলে ওই 300 টাকা নিলে? যদি 800 টাকায় দেওয়া যায় তাহলে কেন 1100 টাকা নিলে? এই গরিব মানুষের পকেট কেটে টাকাগুলো কোথায় গেল? আসলে একটা শুধু হিসাব দেব, এরা কাদের সরকার? এরা হিন্দুর না, এরা হিন্দুর বন্ধু না, এরা মুসলমানেরও শত্রু না। এরা এই মুসলমানদের বিরুদ্ধে খেপাচ্ছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে,
মানুষকে ভাগ করার জন্য। সেই জন্য ওরা মুসলমানকে চিহ্নিত করেছে আর কমিউনিস্টদের চিহ্নিত করেছে শত্রু হিসাবে। কেন না, কমিউনিস্টরা ধর্ম বর্ণ নির্বিশেষে, কংগ্রেস কমিউনিস্টেরা সমস্ত গরিবদের নিয়ে ঐক্যবদ্ধ করে লড়াই করতে চায় তাদের স্বার্থে, তাই এরা যেন না আসতে পারে। এই মুহূর্তে একটা তথ্য বলছে, মোদির আমলে স্বাধীনতার আগে ইংরেজ যত লুট করেছে, ইংরেজ সাম্রাজ্যবাদী পুঁজির প্রতিনিধিত্ব করে যত লুট করেছে আমাদের দেশ থেকে, তার ডবলের বেশি লুট করছে এখন ওই কর্পোরেট পুঁজি মোদির ঘাড়ে ভর করে। এখন আমাদের দেশের ওপরে 10 জন লোক, তারা আমাদের দেশের যত সম্পত্তি আছে সেই সম্পত্তির 71 ভাগের মালিক 10 ভাগ মানুষ। আর নিচের তলার 50 জন, ওই যাদের বলছিলাম হতদরিদ্র শ্রমজীবী মানুষ, যারা রিক্সা চালায়, যারা ঝিগিরির কাজ করে, যারা আয়ার কাজ করে, যারা মলে গিয়ে 5,000 7,000 টাকার মাইনের কাজ করে, যারা ইট ভাটার জোগাড়ের মানে মজুরের কাজ করে, ক্ষেত মজুর ইত্যাদি, এইসব মিলিয়ে নিম্ন মধ্যবিত্ত গরিব একদম মানুষ যারা, তারা হচ্ছে 50 জন। এই 50 জনে মিলে মাত্র 3 ভাগ সম্পত্তির মালিক। তাই 10 জনের সম্পদের ভাগ হচ্ছে 71 ভাগ, আর 50 জনের ভাগ 3, তাহলে 60 জনের ভাগে পড়লো মোট 74, বাকি থাকলো 26। সেই 26 হচ্ছে আর বাদ বাকি 40 জন, যারা আমরা মধ্যবিত্ত বলি, একটু চাকরি বাকরি করে খাই। এই হচ্ছে সম্পদের ভাগাভাগি, এই হচ্ছে মজির ভাগাভাগি। ধনী দরিদ্রের বৈষম্য, স্বাধীনতা অনুপাত, সম্পদের 30 ভাগ ছিল বড় লোকের ওপর তলার 10 জনের কাছে ওই স্বাধীনতার আগে। আর এখন এই মোদির রাজত্বে এসে সেটা 71 হয়ে গেছে। তাই আমরা বলতে চাইছি যে মোদিকে যদি তাড়ানো না যায়, তাহলে মোদিকে সামনে রেখে এই কর্পোরেট পুঁজিপতিরা গোটা দেশটা লুটে খাবে, আর আমার আপনার পকেট কেটে আমাদের সর্বশান্ত করে দেশটাকে ভিখিরি বানিয়ে তারা কিন্তু চলে যাবে। শেষ পর্যন্তই মানে আমরা মারামারি কাটাকাটি করে মরব। আর এইটা যাতে সাবলীল ভাবে করতে পারে, ওই 10 জনের স্বার্থ রক্ষাকারী দল হচ্ছে মোদি, বিজেপি। আর সেই জন্যে প্রায় 10,000 কোটি টাকা এই ব্যবসায়ীরা তারা ওই ইলেকট্রাল বন্ডে দিয়েছে। এই ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে তারা কিন্তু ব্যবসায়ীদের অবাধে জিনিসপত্রের দাম বাড়াতে সাহায্য করেছে সরকার, কোনো নিয়ন্ত্রণ করেনি। তাহলে এইভাবে ইলেকট্রাল বন্ড শুধু মোদি নেয়নি, দিদিও নিয়েছে। দিদি ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে 7 টাকা করে ইউনিট, তো তারা কি করেছে, তারা করেছে যে গোটা ভারতবর্ষের কোথাও 7 টাকা ইউনিট নেই, আর আমাদের দিদি এখানে 7 টাকা ইউনিট করেছে। কেরালায় 3 টাকা বিদ্যুৎ পায় কেরালার মানুষ। এই রাজ্যটাকে এই মমতা ব্যানার্জি এবং তার দল, তারা বিজেপির এজেন্ট হিসেবে এখানকার মানুষের মধ্যে কাজ করছে। ওরা ধর্ম না, ওরা নাকি বাঁচাবে, ওরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, ওরা নাকি ধর্মনিরপেক্ষ শক্তি। মন্দির মসজিদ শুনলেন আপনারা, যে টাকা খরচ করছে বিজেপি, মমতাও কম যায় নাকি? 100 কোটি টাকায় তো দীঘায় মন্দির তৈরি করছে মমতা।
দুর্গাপুজোর কার্নিভাল করছে, কোটি কোটি টাকা দিচ্ছে, বেকারের চাকরির ব্যবস্থা হচ্ছে না, কৃষকের ফসলের ন্যায্য দাম হচ্ছে না। এই রাজ্যটাকে পরিযায়ী শ্রমিক সরবরাহের রাজ্যে পরিণত করেছে। 50 লক্ষ শ্রমজীবী মানুষ এই রাজ্যে কাল না পেয়ে তারা চলে যাচ্ছে অন্য ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, আর এখানে এই সব কাজ হচ্ছে। এখন তার বিরুদ্ধে আমাদের সিপিআইএম পার্টি ইস্তাহার দিয়েছে, কংগ্রেস ইস্তাহার দিয়েছে। তারা বলেছে এই সরকারে যদি বাম এবং কংগ্রেসের এই এনডিএ ইন্ডিয়ার সরকার যদি হয়, তাহলে সেখানে এই ক্ষেতমজুরের নেতা নিরাপদ সর্দার, আদিবাসীদের মধ্যে একটা এগিয়ে থাকা ছেলে, তাকে আমরা ক্যান্ডিডেট করেছি। এদের দাবি, এরা তো রাজ্য জুড়ে ক্ষেতমজুরের জন্য দাবি করছে যে ওই 100 দিনের কাজ যেটা আমরা আগে দাবি করে প্রথম ইউপিএ গভর্নমেন্টের কাছে আদায় করেছিলাম, সেটা 200 দিন করতে হবে এবং 600 টাকা মজুরি দিতে হবে। আজকে কংগ্রেসের ইস্তাহারে বলা হচ্ছে 200 দিন করা হবে এবং আপাতত আমরা 400 টাকা দেব। মহিলাদের 1 লক্ষ করে টাকা দেবে। গ্রাজুয়েট যারা বেকার আছে তাদের অন্তত 8,000 করে, চাকরি না দিতে পারলে 8,000 টাকা করে আয়ের সংস্থান করা হবে। এই ধরনের কর্মসূচি সেখানে রাখা হয়েছে এবং সেখানে গরিবের ট্যাক্স কমিয়ে বড় লোকের উপরে বেশি ট্যাক্স ধরা হবে। বড় লোকের উপরে বেশি ট্যাক্স ধরে তাদের টাকায় দেশের গরিবের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। আর মমতা ভয় দেখাচ্ছে যে সমস্ত স্কিম তুলে দেবে আমি না থাকলে। আর লক্ষ্মীর ভাঁড়টার বলেছে, আমি আর ওসবের মধ্যে যাব না। সূর্যদা এসে গেছেন, অতএব আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করেই শেষ করব, আমাকে আবার ওখানে যেতে হবে। তো সেই জন্য আমরা যেটা বলছি যে এই যে ওই কথাটা বলছে, এটা একটা অবান্তর কথা। কারণ বামফ্রন্ট আমলেই সাধারণ কেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্যে তাদের পাশে দাঁড়াতে হয়, এটা বামফ্রন্টের আমল থেকে শুরু হয়। ওই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই ঘরের টাকা দেওয়া, সাইকেল দেওয়া। তখন সূর্যদারা মন্ত্রী ছিলেন, বামফ্রন্ট, বুদ্ধদা, জ্যোতি বসু, তারা মিলে এইসব আইন করেছিলেন। মমতা এসে একটাও তুলতে পেরেছে? মাইনরিটি ছাত্রদের টাকা দেওয়া, মেয়েদের টাকা দেওয়া, মমতা এসে নাম পাল্টিয়েছে, নাম পাল্টিয়ে সিঁড়ি যোগ করেছে সপ্তাহে। তাছাড়া আর বাড়তি কিচ্ছু করেনি। কিছু পরিমাণ বাড়িয়েছে, কিন্তু অন্যদিকে স্থায়ী চাকরিতে নিয়োগ নেই, সব হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, সিভিক মাস্টারমশাই, সিভিক ভলেন্টিয়ার, সিভিক বিডিও অফিসের কর্মচারী, কোন স্থায়ী নিয়োগ নেই। লেখাপড়া জানা ছেলে সব বেকার। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। কি করছে? 8,000 প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে। সব বেসরকারি স্কুলে যার ক্ষমতা আছে পড়ো, সরকারি স্কুল প্রায় বন্ধের জোগাড়, মাস্টার পণ্ডিত নেই। আর সেখানে মদের লাইসেন্স খুলে দিয়েছে 21,000। শুধু পুজোর 5 দিনই 600 কোটি টাকা মদের লাইসেন্সের থেকে, এই মদের থেকে ট্যাক্স তুলেছে। পুজোর সময় আগে আমরা দেখতাম বামফ্রন্টের আমলে এই উৎসবের দিন, পালা পার্বণের দিন এই মদের দোকান বন্ধ রাখার জন্য বলা হতো। কেন না? মদ টদ খেয়ে হইহুল্লোড় করবে, বিশৃঙ্খলা হবে, উৎসব পালন করতে অসুবিধা হবে। আর এবার মমতা সরকার সার্কুলার দিয়েছে, দুর্গাপুজোর সময় বন্ধ রাখা যাবে না। যদি কোনো মদের দোকান বন্ধ রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করতে হবে।
যে উৎসবের সময় আরো বেশি করে মদ খাও, যুব সম্প্রদায়কে বিপদগামী করো, তার মাথা যেন চিন্তা করার শক্তি তার না থাকে। দিদি বলেছিল আমি গুন্ডা কন্ট্রোল করি, আর এখন গুন্ডারা দিদির দলটাকে কন্ট্রোল করছে। আমি শেষ করব এই বলে, আমাদের বসিরহাট এখানে বাম গণতান্ত্রিক শক্তির জায়গা, কংগ্রেস আছেন, আমরা একসাথে হয়েছি। এবার কিন্তু এই পা কাঁপছে, গুন্ডাদের অনেকে জেলে, দিদি তাদের পাশে দাঁড়াচ্ছেন না, আর দাঁড়ানোর সুযোগ নেই। তিনি নিজেকে বাঁচানো, ভাইপোকে বাঁচানো, মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে যে একটা জালিয়াত সরকার, একটা ফ্রড গভর্নমেন্ট, কিন্তু যেহেতু ভোট চলছে তাই মন্ত্রীদের এখন ডাকাডাকো করো না, অ্যারেস্ট করো না, 15ই জুলাইয়ের পরে তোমাদের কাজ কারবার শুরু করো। 15ই জুলাইয়ের পরে এই মন্ত্রিসভা জেলে যাবে এসব নানান অপরাধের জন্য। এই টিকে বাইরে থাকতে পারবে না। আর এই তলার দিকে যে সব শুরু হয়েছে, এখন তৃণমূলের খুঁটি নড়ে গেছে, ঠকঠক করে কাঁপছে, আর মেলা মেলা লড়ে খুঁটোর জোরে। এই গ্রামে গঞ্জে এই যে 800 টাকা 100 টাকা 500 যেসব মস্তান এই বসিরহাটের পাড়ায় পাড়ায়, সন্দেশখালীতে, এদেরকে বলা উচিত, এদেরকে বোঝা উচিত যে খুঁটি আলগা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেই জন্য আমি বলবো